নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, হরিশ্চন্দ্র শৈব্যা ছবিতে কিশোর কুমারের একটা গান ছিল, দ্রামাদ্রিমি দ্রিমি তাদ্রিমি তাদ্রিমি আসিছে প্রলয় ভয়ঙ্কর, জননী চলেছে সন্তান ও শোকে, কে আছে ধরণী রক্ষা করো। জননী চলেছে সন্তান ও শোকে, কে আছে ধরণী রক্ষা করো। তিলোত্তমার মা সন্তান ও শোকে মানুষের দরজায় দরজায় যাচ্ছেন পানিহাটিতে। আমি আগেও বলেছি, আজকে আরো একবার বলছি, দলমত নির্বিশেষে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে তিলোত্তমার বিচারের জন্য যে মা আজ আপনাদের দরজায় গিয়ে আপনাদের সমর্থন আশীর্বাদ চাইছেন, তাকে অন্তত এবার নিরাশ করবেন না, এই অনুরোধটুকু আমি রাখলাম। কিন্তু কেন আমি এই শিরোনামটা দিয়েছি, আসছে প্রলয় ভয়ঙ্কর, সেটাই বলবো আপনাদের। তার আগে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই এমন কতগুলো পদক্ষেপ নিয়েছিল যাতে নবান্নের অন্দরে কার্যত আলোড়ন পড়ে গিয়েছিল, নবান্ন আন্দোলিত হয়ে গিয়েছিল। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার, 3জন ডিআইজি, কয়েকজন পুলিশ সুপার, জেলা শাসককে বদলি করা, তাদেরকে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে দেওয়া, এসব তো চলছিলই। তারপর শুরু হলো রিটার্নিং অফিসারের বদল এবং 29শে মার্চ কমিশন দিল মোক্ষম ধাক্কা। রাজ্য পুলিশের 142 জন এবং কলকাতা পুলিশের 31 জন ওসি আইসিকে তারা বদল করলো। ধরুন, একজন দায়িত্বে ছিলেন হুগলির কোনো থানায়, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কুচবিহারে। রিপ্লেসমেন্ট করতে গিয়ে এসছে সাইবার ক্রাইম সেকশন থেকে, এসছে ট্রাফিক থেকে, এসছে। অর্থাৎ কমিশন যাদের যাদের বদলি করেছে তাদের সম্পর্কে সুনির্দিষ্ট খবরাখবর নিয়েই বদলি করেছে। এরা পদে থাকলে নির্বাচন প্রক্রিয়ায় পক্ষপাতের অভিযোগ উঠত, সেই জন্য কমিশন তাদের বদল করেছে এবং 83 জন বিডিওকে বদল করেছে। এরা এই আরো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, ভোটে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এদের। তার মধ্যে ফলতার সেই বিতর্কিত বিডিও শানু বক্সিও রয়েছেন। কিন্তু অর্থাৎ কমিশন কিন্তু এবার স্পষ্ট করে দিয়েছে যে কোনো অবস্থাতে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না। 3জন সেন্ট্রাল ফোর্সের জওয়ান ওই বীরভূমে কোথাও তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলা চলছিল, তাদের ক্যারাম খেলতে ঢুকে বলেছিলেন, খবর এসছে, ছবি ভাইরাল হয়েছে, সাসপেন্ড। 360 ডিগ্রি নজরদারি হবে ভোটে, ভিতরে সিসিটিভি, বাইরে সিসিটিভি। তারপরে যেগুলো আপনার এরিয়া ডমিনেন্সের জন্য যে গাড়িগুলো ব্যবহার করা হয়, তাতে 360 ডিগ্রি ক্যামেরা, প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং। আগে কি হতো, বুথ জ্যাম হলো, বুথে ছাপ্পা হলো, তখন পুনরায় ভোট হতো। এবার কিন্তু এলাকায় কোথাও মানুষকে ভোট দিতে বাধা দিলে পরেই পুনরায় ভোট হবে। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে সনাতনীদের ভোট দিতে দেয়া হয় না, বারে বারে এই অভিযোগ উঠেছে। এবার কিন্তু সেই বেয়াদপি কমিশন সহ্য করবে না, দেখে নেবেন, করবে না। সামান্য অভিযোগ উঠলে কিন্তু পুনরায় ভোট হবে এবং আধা সামরিক বাহিনী দিয়ে ছেয়ে ফেলা হবে। কারণ আগেও আধা সামরিক বাহিনী এসছে, ভারী বুটের আওয়াজ শোনা গেছে, কিন্তু মানুষ ততটা আশ্বস্ত হয়নি, মানুষের মন থেকে ভয় কাটেনি। আধা সামরিক বাহিনীর জওয়ানদের ভোটের আগের দিন নানাভাবে প্রলুব্ধ করে অনেককেই ঠুঠো জগন্নাথে পরিণত করে রাখা হতো, সেই অভিযোগ বারবার উঠেছে।
তাই কমিশন যে বার্তাগুলো দিচ্ছে, ক্যারাম খেলেছ তৃণমূল অফিসে গিয়ে তোমার দায়িত্ব নয়, ভোটের সময় তৃণমূল অফিসে গিয়ে ক্যারাম খেলা সাসপেন্ড। আগেও এরকম 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সাসপেন্ড করা হয়েছিল, তারা ওই ইফতারের কোন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অর্থাৎ কমিশন আধা সামরিক বাহিনীর সর্বস্তরে, রাজ্য প্রশাসনের সর্বস্তরে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিচ্ছে, আগে যা হয়েছে হয়েছে, এবার কিন্তু আগের মতো কিছু হবে না। প্রতিটা মুহূর্ত নজরবন্দির আছেন সবাই, প্রশাসনের আধিকারিকরা, আধা সামরিক বাহিনী, পুলিশ। উৎসবের মেজাজে ভোট করতে হলে এই পদক্ষেপগুলো ভীষণ জরুরি। তৃণমূল নানা রকম অভিযোগ করছে, কোন পর্যবেক্ষকের বাবা, স্ত্রী, কোন রাজনৈতিক দলের সদস্য, তাই তাদের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। আচ্ছা, আমাদের ওই লাভলি মৈত্রর হাজবেন্ড তো পুলিশের উচ্চ পদে আছে, কমিশন তো তাকে সরায়নি। কি করে বলছে তৃণমূল? তাহলে লাভলি মৈত্রর স্বামী যদি পুলিশের গুরুত্বপূর্ণ পদে এখনো থাকেন, তিনি তৃণমূলের প্রার্থী, সেখানে কমিশন কিছু বলেনি। আর কোথায় কোন পর্যবেক্ষক, তার শ্বশুর বাড়ি, তার বাবা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, কেউ জেডিইউ, কেউ বিজেপি, তাতে কি এসে যায়? তাহলে পারিবারিক পরিচয় এখানে কেন অগ্রাধিকার পাবে? একজন আইএএস, একজন আইপিএস অফিসার, তিনি তার দায়িত্ব পালন করবেন, কমিশনের ডেপুটেশনে আছেন। তার পরিবারের সদস্যরা কি করবেন, কি রাজনীতি করেন বা কি করেন না, তার দায়িত্ব কি সেই আধিকারিকের উপর বর্তায়, নাকি কমিশন এরকম ভাবে প্রত্যেকের হিস্ট্রি জিওগ্রাফি খুঁজে দেখবে যে অমুক আধিকারিকের শ্বশুর মশাই জেডিইউ এর নেতা, অমুক আধিকারিকের বাবা বিজেপির নেতা, তাকে রাখা যাবে না? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। অক্ষম যুক্তি, আর্তনাদ, ভয়ের আর্তনাদ। এরকম ভোট পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, যেটা এবার দেখবে। অনেকেই এখনো মনে মনে বলছেন, দাদা এসব তো অনেক দেখেছি, ভোটটা দিতে পারবো তো? নির্ভয়ে ভোট দেবেন, যাকে খুশি ভোট দেবেন। এবার জনমতের একটা প্রতিফলন হোক, কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে। যেমন বিহারে হলো, একটা বুথে পুনরায় ভোট হয়নি, গণনাও হয়নি, কেউ দাবিও করেনি পুনর্গণনা, ফলাফল মেনে নিয়েছে সবাই। আমরাও এখানে এটা চাই। বিহার পারে, তামিলনাড়ু পারে, ইউপি পারে, কেরল পারে, আসাম পারে, আমরা কেন পারবো না? প্রশ্ন তো এটাই না? ভোট আসলেই বাংলার মাটি আমার সহ নাগরিকদের রক্তে কেন ভিজবে? কেন মায়েদের বুক ফাটা আর্তনাদ আমাদের শুনতে হবে? কেন শুনতে হবে? সবকিছুর একটা সীমা থাকে, সব সীমা লঙ্ঘন হয়ে গেছে বলেই তো কমিশন এই 360 ডিগ্রি নজরদারি করছে। কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক বিডিও, ওসি, আইসি কমিশনের নজরের আছেন। তাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা পদক্ষেপ মনিটরিং করা হচ্ছে। তারা নজরে আছেন, বারবার করে বলছি, তারা নজরে আছেন। আইন মেনে কাজ করুন, নিষ্ঠার সঙ্গে কাজ করুন, মানুষের আস্থা অর্জন করুন। কোনো রাজনৈতিক দলের দাসত্ব আপনাদের করতে হবে না, আপনাদের যে দায়িত্ব সেটা পালন করুন, তাহলেই হবে, তাহলেই হবে। অনুপ্রাণিত গৃহপালিত হবেন না, আপনাদের সেটা কাজ নয়। আপনারা আইন রক্ষক বা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারাই তো সরকার, তাদের উপরই তো মানুষের আস্থা। তারা যদি দলদাস হন, গৃহপালিত হন, সরীসৃপ প্রজাতির হন, মানুষের ভরসাটা কোথায় থাকবে? হারে রে করে উঠেছে শাসক দল। দিদিমণি বলছেন আমার সব কেড়ে নিয়েছে কমিশন। কি বুক ফাটা আর্তনাদ, আমার সব কেড়ে নিয়েছে কমিশন। সব কেড়ে নিয়েছে মানে কি? অনুপ্রাণিত লোকজনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। কমিশন যাদের সরিয়েছিল, দিদিমণি তাদেরকে আইবি, সিআইডি তে বসিয়েছেন, নজরদারি করবেন নাকি? তাদেরকেও কমিশন অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। অর্থাৎ একজন ছিলেন ধরুন হুগলির কোন একটা থানায়, সে চলে গেল কুচবিহার, কুচবিহারে যে ছিল সে চলে এলো কলকাতায়। একেবারে যে নেটওয়ার্কটা ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট তৈরি করেছিল দীর্ঘদিন ধরে, সেই নেটওয়ার্কটা গোড়া থেকে উপড়ে ফেলতে চাইছে কমিশন। একটাই লক্ষ্য, যে ভোটটা নির্বিঘ্নে হোক, অবাধে হোক, গণতন্ত্রের উৎসবে মানুষ সামিল হন। এটাই তো আমাদের চাহিদা, আর তো কিছু নেই। এই যে শান্তনু সিনহা বিশ্বাস 10 বছর কালীঘাট থানার ওসি ছিলেন, এসিও রিটায়ার করেছেন, তারপরে এখন স্পেশাল ব্রাঞ্চে আছেন, খুব আস্থাভাজন কালীঘাট ক্যামাক স্ট্রিটে। 6 এপ্রিল তাকে তলব করেছে কয়লা পাচার মামলায় প্রবর্তন ভবনে দিল্লিতে 11:30টার সময়। সব নথি টথি নিয়ে আসতে হবে। ওই যে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাথা তিনি প্রকাশ্যে বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায়। এই পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমেও শাসক দল পুলিশের উপর নিয়ন্ত্রণ কায়েম করে। কি করে আপনি বলেন একজন পুলিশের আধিকারিক হিসাবে প্রকাশ্যে আপনি বলছেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই? তাহলে আপনার তো নিরপেক্ষতা বলে আর কিছু রইল না। বারে বারে তো এই কথাটা বলা হয়েছে, নিরপেক্ষতা বলে কোনো শব্দ এই রাজ্য প্রশাসনের মধ্যে নেই, সবাই দলদাস। আর যারা দলদাস অনুপ্রাণিত হতে পারেননি তারা এক কোণে পড়ে রয়েছে। যারা অনুপ্রাণিত, কেউ কেউ গৃহপালিত, যাদের মেরুদণ্ড বলে কিছু নেই, তারা 14 তলার সুনজরে দারুণ দারুণ পোস্টিং পাচ্ছেন। দিদিমণি কি চান সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত লোক বসুক? ভদ্রলোক এত নির্লজ্জ, কলকাতা হাইকোর্ট যখন কান মুলে দিল তাতেও কিছু করলো না। 43 জন লোক আমার সহনাগরিক বা আরো বেশি মারা গিয়েছিল শুধুমাত্র একটা স্থানীয় স্তরের নির্বাচনে। ভাবুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর 50 জনের বেশি বিজেপির কর্মী খুন হয়েছিল, মাতৃশক্তি লাঞ্ছিতা হয়েছিল। যে যে অঞ্চলে ঘটেছিল সেই সমস্ত থানার আধিকারিকেরাও বদলি হয়েছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তারা দেখেও না দেখার ভান করেছিল। বেলেঘাটায় কি হয়েছে? অভিজিৎ সরকার কলকাতার দুটো থানার ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এগুলো তো কমিশনের কাছে আছে। তার উপরে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওটাকে সামনে রেখে পুলিশ ফোর্সের রাজনীতিকীকরণ হয়েছে। আরে বামেরাও করত, কিন্তু এরকম খুললাম না। বামেদের সময় বিরোধীরা কোনো বক্তব্য থাকলে, অভিযোগ থাকলে অনেক ক্ষেত্রেই প্রতিকার হতো। রেশিওটা ছিল 60 শাসকের পক্ষে, 40 ছিল বিরোধীর পক্ষে। এবার কিন্তু 100-100, বিরোধীদের কোনো কথা শুনবে না পুলিশ, কর্ণপাত করবে না। ভাবতে পারেন বিরোধী দলনেতা হচ্ছে শ্যাডো চিফ মিনিস্টার, তিনি সভা করবেন, 100 বার তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে মিছিল করার জন্য, সভা করার জন্য। আর আমরা কি দেখলাম? মেট্রো চ্যানেল কার্যত অবরুদ্ধ করে 1 সপ্তাহ ধরে বসে রইলেন দিদিমণি, খোকাবাবু, তৃণমূলের নানা স্তরের নেতা। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হয় না, তখন যানজট সমস্যা হয় না। পবিত্র রমজান চলছিল, ঈদের বাজার মার খায়নি। অর্থাৎ এখানকার প্রশাসন এইভাবেই চলে। তাই কমিশন ঝাঁকুনিটা দিয়েছে।
বিত নড়ে গেছে। সেই জন্যই তো দিদিমণির আর্তনাদ, আমার সব কিছু কেড়ে নিল কমিশন। ওই বললাম না, আরো বড় প্রলয় আসছে, দ্রামা দ্রিমি তাদ্রিমি আসিছে প্রলয় ভয়ঙ্কর। এক সন্তানারা জননী বিচার চাইতে পানিহাটির মানুষের দরজায় দরজায় ঘুরছে। প্রত্যেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত সংকীর্ণ দলীয় স্বার্থ ভুলে রেখে অন্তত তিলোত্তমাকে নিজের মেয়ে হিসাবে কল্পনা করে তার মাকে ন্যায় বিচারের পথে এগিয়ে দিন, গণতান্ত্রিক পথে এগিয়ে দিন। আর প্রশাসনের অন্দরে এখনো যারা মনে করছেন দূর কমিশনের কথা শুনে কি হবে, ও দিদিমণি যা বলবেন সেটাই শুনবো, এ তো আর কয়েকটা দিনের ব্যাপার, চুপ করে থাকি না, ভিতরে ভিতরে কাজ করি, পারবেন না, পারবেন না, এবার এসব করে পারবেন না। মুখ্য সচিব বা প্রশাসনের সিনিয়র আধিকারিকেরা যতই জেলা শাসকদের বলুন না কেন, ও কমিশনের কথা শুনতে হবে না, আমরা যা বলবো সেটাই শুনবেন। তার পরিণতি হয়েছে 7 লক্ষ লোকের লজিক্যাল ডিসক্রিপেন্সি। হতো না, বিচার বিভাগীয় আধিকারিকদের এর মধ্যে প্রবেশ করার কোনো প্রয়োজন হতো না, একমাত্র হয়েছে দিদিমণির জেদের জন্য, অসহযোগিতার মানসিকতার জন্য। তার পরিণাম ভুগতে হচ্ছে বঙ্গবাসীকে। আর দিদিমণি কুমিরের কান্না কাঁদছে, আমার নাম বাদ দিয়ে দিল, আমার ভোটারদের অধিকার কেড়ে নিল, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিলেন এসআইআর এর শুরু থেকে, আটকাতেও পারেননি, উপরন্তু মানুষের দুর্ভোগ বাড়িয়েছেন। এখন পাপস্খালনের জন্য কুমিরের কান্না কাঁদলে কি হবে দিদিমণি? কিশোর কুমারের গানটা শুনুন, ড্রামা দ্রিমি তাদ্রিমি আসিছে প্রলয় ভয়ঙ্কর, জননী চলেছে সন্তান ও শোকে, কে আছে ধরণী রক্ষা।